পলিমার অংশে প্রথমে আসি আমরা। পলিমার মানে কি? পলিমার মানে অনেকগুলা ছোট ছোট অণু যখন একত্রিত হয়ে বড় একটা অণু তৈরি করে। জৈব অণুগুলা যখন ছোট ছোট জৈব অণুগুলা যখন যুক্ত হয়ে বড় একটা অণু তৈরি করে তখন সেটাকে পলিমার বলে। পলিমারে প্রথম কথা হলো কি ধরনের বন্ডের মাধ্যমে পলিমার সৃষ্টি হয়। পলিমার সৃষ্টির জন্য যে বন্ডটা সবচেয়ে জরুরি সেটা হলো সমযোজী বন্ড। তাহলে পলিমার সৃষ্টির জন্য কোন বন্ড দরকার? সেটা হলো সমযোজী বন্ড। আমরা দৈনন্দিন ব্যবহারে প্রত্যেকদিন এই বিভিন্ন পলিমারের ব্যবহার করি। তো পলিমারকে উৎসের ভিত্তিতে পলিমারকে ভাগ করা হয়েছে কত ভাগে? ৩ ভাগে। একটা হলো প্রাকৃতিক পলিমার, একটা হলো কৃত্রিম পলিমার, আরেকটা হলো অর্ধ কৃত্রিম পলিমার। তো এই যে পলিমারের ক্লাসিফিকেশন, প্রথমে আসি প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমারগুলা কি কি? সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, ডিএনএ, আরএনএ, এগুলো সবগুলাই হলো প্রাকৃতিক পলিমার। তাহলে প্রাকৃতিক পলিমার আমরা সহজেই চিনতে পারবো। সেলুলোজ, স্টার্চ, তারপর হলো তোমার গ্লাইকোজেন, ডিএনএ, আরএনএ, তারপর হলো প্রাকৃতিক রাবার। প্রাকৃতিক রাবার, এই কথাটা প্রাকৃতিক শব্দটা খেয়াল রাখবে, রাবার আবার কৃত্রিম আছে। তাহলে এগুলো হলো প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম পলিমার কোনগুলা? কৃত্রিম পলিমার হলো নাইলন, টেরিলিন, পলিথিন, পলিস্টেরিন, ট্যাফলন, এগুলো সবগুলো হলো কৃত্রিম পলিমার। নাইলন, টেরিলিন, পলিথিন, ট্যাফলন, পিভিসি, পলিস্টেরিন, এগুলো সবগুলাই হলো তোমার কৃত্রিম পলিমার। আর অর্ধকৃত্রিম কোনগুলো? অর্ধকৃত্রিম হলো যেমন সেলুলোজ শব্দটা আছে, সেলুলোজের সাথে আমরা যোগ করলাম এসিটেট। তাহলে সেলুলোজ জিনিসটা হলো আমরা জানি প্রাকৃতিক, কিন্তু সেলুলোজ এসিটেট শব্দটা যখন থাকে, এসিটেট শব্দটা যখন আসলো এটা হয়ে গেল কৃত্রিম। তারপর ধরো সেলুলোজ নাইট্রেট, এটাও একটা কি কৃত্রিম, অর্ধকৃত্রিম পলিমার। তাহলে এগুলো কি? এগুলো অর্ধকৃত্রিম হয়ে গেল। সেলুলোজ হলো প্রাকৃতিক, যখন এসিটেট যুক্ত হলো তাহলে অর্ধেক প্রাকৃতিক অর্ধেক হলো কৃত্রিম, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে অর্ধকৃত্রিম। ঠিক আছে? এবার দেখো হ্যালোজিনেটেড। হ্যালোজিনেটেড প্রাকৃতিক রাবার, হ্যালোজিনেটেড প্রাকৃতিক রাবার, এটা খেয়াল করো, প্রাকৃতিক রাবার পর্যন্ত ঠিক ছিল যে এটা প্রাকৃতিক, কিন্তু হ্যালোজিনেটেড শব্দটা অ্যাড করার পরে এটা হয়ে গেল অর্ধকৃত্রিম। তাহলে কোনগুলো অর্ধকৃত্রিম কোনগুলো প্রাকৃতিক এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবো আমরা। তাহলে ক্লাসিফিকেশন আমরা ফার্স্টে যেটা শিখলাম সেটা হলো উৎসের ভিত্তিতে পলিমার কয় প্রকার। এখন আসি মনোমার। মনোমারের কার্যকরী মূলকের ভিত্তিতে এটা হলো 2 প্রকার। মনোমারের কার্যকরী মূলকের ভিত্তিতে এটা পলিমার আবার কয় প্রকার? 2 প্রকার। তাহলে চলে আসি কার্যকরী মূলকের উপর ভিত্তি করে কিভাবে ক্লাসিফিকেশন করা হয়। দেখো, তাহলে কার্যকরী মূলকের উপর ক্লাসিফিকেশনটা করার সময় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যৌগগুলা খুঁজে বের করতে হবে। দ্বিবন্ধন যুক্ত যৌগ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো অ্যালকিন, অ্যালকাইন। এই জাতের যৌগ যেগুলো আছে এগুলা থেকে যে পলিমারটা পাওয়া যায় সেটাকে বলা হয় সংযোজন পলিমার, বা আরেকটা নাম হলো দ্রুত পলিমার। তাহলে এটা একটা গেল। এরপরে আসি আমরা, 2 এর অধিক যদি একটা একটা পলিমার যদি 2 এর অধিক কার্যকরী মূলকের মনোমার থেকে তৈরি করা হয় সেই ধরনের পলিমারকে বলা হয় ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার আমরা প্রথমে একটা উদাহরণ শিখে ফেলি, তাহলে লাইনটা শুনতে মজা লাগবে। আমরা কি বললাম? যে 2 বা 2 এর বেশি কার্যকরী মূলকের মনোমার থেকে যে পলিমারটা হবে, মনোমার থেকে যদি পলিমার হয় তখন সেটাকে বলা হয় ঘনীভবন
পলিমার। ঘনীভবন পলিমার তাহলে খেয়াল করো, এটার মনোমারগুলা মিনিমাম 2 এর অধিক বা 2 ধরনের কার্যকরী মূলক থাকবে। একটা যদি উদাহরণ দিই, যেমন নাইলন। নাইলন তৈরি করার জন্য 2 ধরনের মনোমার দরকার পড়ে। 2 ধরনের মনোমার দরকার পড়ে। কিন্তু তুমি যদি পলিথিন তৈরি করো তাহলে সেটা শুধুমাত্র ইথিলিনকে তৈরি করা যায়। শুধুমাত্র কোত্থেকে তৈরি করা যায়? ইথিলিন থেকে তৈরি করা যায়। বুঝা গেছে কথাটা? আচ্ছা, যারা এই জিনিসটা বুঝো নাই তাদের জন্য একটু উদাহরণ দিয়ে দেখাই। ঠিক আছে? প্রথমে আমি এই যে সংযোজন পলিমারের একটা উদাহরণ দেখাই, যে ইথিলিন হলো, এটা হলো ইথিলিন। এখানে আমি একটা এন দিলাম, অথবা আমি এখানে এন দিই না, এখানে না দিয়ে সামনে দিলাম, সামনে দিলাম। ঠিক আছে? অর্থাৎ এন সংখ্যক ইথিলিন পরমাণু মিলে পলিথিন তৈরি হবে। এই এন সংখ্যকটা মিনিমাম কত? এন সংখ্যকটা মিনিমাম কত? কে বলতে পারবা? পলিথিন কেউ পড়ছো কখনো? আচ্ছা, যদি না পড়ো তাহলে ৭১০০ মনে রাখবা কি, এটা ৭১০০ মিনিমাম। এটা কত? মিনিমাম হলো ৭১০০টি ইথিলিন অনুন্নীত হয়। এটা মিনিমাম একদম পলিথিন তৈরির জন্য। কথা বুঝে গেছে? তো আমরা এখন দেখো এই ইথিলিন থেকে আমরা পলিথিন তৈরি করব। ইথিলিন থেকে আমরা কি তৈরি করব? পলিথিন তৈরি করব। এখন এই যে ইথিলিন থেকে পলিমার তৈরি করব, অর্থাৎ পলিথিন তৈরি করব, এটা কিন্তু আমরা বিভিন্ন প্রভাবক, তাপমাত্রা, চাপ হিসাব করে করব। এটা তো আমরা পরে যাচ্ছি, আমরা যা শুধু এখানে দিয়ে দিই যে এই দেখো পলিথিনের সংকেতটা কি হচ্ছে। এটা হচ্ছে পলিথিন। দেখো, আমরা অন্য কিছু অ্যাড করি নাই, শুধু ইথিলিনের এন সংখ্যক অণু থেকে কিন্তু কি তৈরি করলাম? এই পলিথিন তৈরি করলাম। ঠিক আছে? তাহলে এই পলিথিনটা আমার কি? পলিথিনটা হলো আমার একটা সংযোজন পলিমার। পলিথিনটা আমার কি? একটা সংযোজন পলিমার। এখন আসি আমরা, ধরো নাইলন বলতেছি, নাইলন যেটা তৈরি করব, এই নাইলনটা তৈরি করার জন্য আমাদের 2টা মনোমার দরকার। কয়টা মনোমার দরকার? 2টা মনোমার দরকার। একটা হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড লাগবে, একটা হলো ডাইএমিন লাগবে। একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং একটা ডাইএমিন অ্যাড করার পরেই তৈরি হয় তোমার কোনটা? সেটা হলো নাইলন 6। তাহলে নাইলন 6 তৈরি করার জন্য বা নাইলন তৈরি করার জন্য, ভালো করে খেয়াল করো, নাইলন তৈরি করার জন্য, নাইলনের মতো পলিমার তৈরি করার জন্য আমাদের কি দরকার? দুইটা মনোমার দরকার। এখন দেখো বললাম কি, আমি সহজ কথায় বলি যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইএমিন। চিন্তা করো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে এখানে, এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে এখানে কি মূলক আছে? এখানে হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। ডাইএমিন যদি বলি, এটা হলো NH2 মূলক। এই NH2 মূলক, তাহলে এখানে কার্বক্সিল মূলক। 2টা মূলক কার্যকরী মূলক আছে। এরকম 2টা কার্যকরী মূলকের মনোমার থেকে যদি কি তৈরি হয়? পলিমার তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ঘনীভবন পলিমার। তাহলে তুমি চিন্তা করো, যদি ঘনীভবন পলিমার আমরা এখন এই পলিথিনের ভরটাকে আমরা কি বলতে পারি? ধরো n এর মান ৭১০০ বসাই দিলাম। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না যে পলিথিনটা হলো ইথিলিনের কত গুণ বড়? একটা ইথিলিনের ভরের চেয়ে কত গুণ বড়? ৭১০০ গুণ বড়। এখন ৭১০০টা এটা কি ধরনের সংখ্যা? এটা হলো পূর্ণ সংখ্যা বা সরল গুণিতক সংখ্যা। অর্থাৎ ইথিলিনের ভরকে যদি আমরা ৭১০০, এটা হলো একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি বা সরল গুণিতক করি, তাহলে আমরা পেয়ে যাব হলো পলিথিনের ভর। এখান থেকে আমরা একটা জিনিস শিখতেছি, সেটা হলো যে সংযোজন পলিমার বা যৌথ পলিমারের আণবিক ভর তার মনোমারের ভরের সরল গুণিতক। কিন্তু এখানে চিন্তা করো, নাইলনের যে ভরটা আসবে, এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইএমিনের ভর কিন্তু সেম না। তাহলে আমরা কি বলতে পারবো নাইলনের এটা সরল গুণিতক বা এটা সরল গুণিতক, এরকম কিছু বলতে পারবো? মনোমারের সরল গুণিতক বলা যাবে না। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো ঘনীভবন পলিমারের থেকে কি কি ঘনীভবন পলিমার আছে এটা একটু জেনে নিব। ঘনীভবন পলিমার আছে তোমার, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। ঘনীভবন পলিমার আছে ড্যাক্রন, নাইলন, যে কোনো নাইলন, মেলামাইন, মেলাডোর, ওকে, মেলাডোর, ঠিক আছে, সাউন্ড ওকে, মেলাডোর, আর হলো ব্যাকেলাইট।
এগুলো আরো আছে, আমার বইয়ে যা আছে আছে তা আমি বলে দিচ্ছি। এগুলো হলো ঘনীভবন পলিমার। তাহলে ঘনীভবন পলিমারের উদাহরণ এখান থেকে আমরা মনে রাখতে পারবো, মনে থাকবে। আণবিক ভরের উপর ভিত্তি করে পলিমারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আণবিক ভরের উপর ভিত্তি করে, ঠিক আছে, আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন পড়ব। আণবিক ভরের উপর ভিত্তি করে পলিমারের ক্লাসিফিকেশন কি কি আছে, যেমন টার পলিমার, এগুলোর নাম শুনছো? টার পলিমারের নাম টার পলিমার, অলিগো পলিমার, উচ্চ পলিমার, আর উচ্চ মানে হাই পলিমার বলে এটারে, আমি একটু ইংলিশে লিখি হাই পলিমার, আর হলো আরেকটা আছে আলট্রা হাই পলিমার, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আলট্রা হাই মানে অতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমার গুলা। তো আমরা টার পলিমার হলো কোনগুলা? খুবই কম আণবিক ভর বিশিষ্ট পলিমার গুলাকে বলা হয় টার পলিমার। এবার শুধু কুভি শব্দটা বাদ যাবে, আর বাকিটা থাকবে, অর্থাৎ কম আণবিক ভর বিশিষ্ট পলিমারকে বলা হয় অলিগো পলিমার। উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমারকে বলা হয় হাই পলিমার, আর অতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমারকে বলা হয় আলট্রা হাই পলিমার। প্রথম শব্দটা আর দ্বিতীয় শব্দটা মনে রাখাটা খুব জরুরি, যেমন টার পলিমার এবং অলিগো পলিমার, এই দুইটা নিয়ে একটু হয়তো ভুল হতে পারে, ঠিক আছে। এখন আসি প্লাস্টিসিটির উপর ভিত্তি করে পলিমারকে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। প্লাস্টিসিটি শব্দটার মানে কি? প্লাস্টিসিটি শব্দটার অর্থ হলো যাদেরকে বল প্রয়োগে বিকৃতি করার পরে সেটা আর ফিরে আসে না, সেটা হলো তার প্লাস্টিসিটি ধর্ম। আর ইলাস্টিসিটি ধর্ম কোনটা? বল প্রয়োগে বিকৃত করার পর বল যদি অপসারণ করে সেটা যদি আগের অবস্থায় ফিরে আসে সেটাকে বলা হয় ইলাস্টিসিটি। আর তাহলে আমরা পলিমারে যে ধর্মটা এখন পড়বো সেটা হলো প্লাস্টিসিটি। পলিমারের প্লাস্টিসিটির উপর ভিত্তি করে পলিমারকে ক্লাসিফিকেশন কেন করা হয় বা কেন জানা জরুরি সেটা দেখো। এই যে পলিমার গুলার আকার আকৃতি চেঞ্জ করে বিভিন্ন ধরনের বস্তু তৈরি করার জন্য তার প্লাস্টিসিটি ধর্মটা খুবই জরুরি, ঠিক আছে। তো প্লাস্টিসিটির উপর ভিত্তি করে পলিমারকে কত ভাগে ভাগ করা হয়? তাও দুই ভাগে ভাগ করা হয়। তাহলে প্লাস্টিসিটির উপর ভিত্তি করে পলিমারকে কয় ভাগে ভাগ করতেছি? আমরা দুই ভাগে ভাগ করতেছি। তো ভাগ দুইটা কি কি? একটা হলো থার্মোপ্লাস্টিক, একটা হলো থার্মোসেট প্লাস্টিক। প্লাস্টিসিটি ধর্মের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো থার্মোপ্লাস্টিক আর একটা হলো থার্মোসেট প্লাস্টিক। নামটা দেখো বেশ বড়। এবার আসি আমরা থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেট প্লাস্টিক এই দুইটার মধ্যে উদাহরণ কি কি আছে। থার্মোপ্লাস্টিক হলো পলিথিন, পলিস্টেরিন, এগুলো হলো থার্মোপ্লাস্টিক। তাহলে পলিথিন, পলিস্টেরিন এরা হলো থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেট প্লাস্টিক হলো ব্যাকেলাইট এবং মেলামাইন। ব্যাকেলাইট এবং মেলামাইন। ওকে, এখন আসি থার্মোপ্লাস্টিকে। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেট প্লাস্টিক এইগুলো নিয়ে একটু ডিটেলস জানতে হবে। থার্মোপ্লাস্টিক মনে রাখবা, প্লাস্টিসিটি ধর্মটা হলো পলিমারের শিকলের সাথে সম্পর্কিত। মানে কি? পলিমারের শিকলের সংখ্যা যত বাড়বে তার প্লাস্টিসিটি ধর্মটা তত কমতে থাকে। পলিমারের শিকলে শাখা যত বাড়বে প্লাস্টিসিটি তত কি হবে? কমে যাবে, ঠিক আছে। আর প্লাস্টিসিটি পলিমারের শিকল শাখা যত বাড়বে তাহলে তার ঘনত্ব কি হবে? কমবে। তার ঘনত্ব কি হবে? কমবে। এই যে তোমার এই শিকল বাড়ার সাথে সাথেই ক্রস লিঙ্ক তৈরি হয়। শিকল বাড়ার সাথে সাথে কি তৈরি হয়? ক্রস লিঙ্ক তৈরি হয়। তাহলে ক্রস লিঙ্ক যত তৈরি হবে সেটা তত জটিল হবে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে নাম বড় যেটা, সেটাতে শাখা বেশি হবে, সেটাতে শাখা বেশি হবে এবং জটিলতা বেশি থাকবে। তাহলে এখানের মধ্যে কোনটাতে শাখা বেশি? নাম যেটার বড় বলছি শাখা সেটার বেশি হবে। তাহলে থার্মোসেট প্লাস্টিক অর্থাৎ 2 নাম্বারটা, এই 2 নাম্বারটার শাখা নাম যেহেতু বড় বললাম শাখা বেশি হবে। শিকল শাখাগুলা কি হবে? বেশি থাকবে। এই শাখা বেশি থাকলে ক্রস লিঙ্ক কি হবে? বেশি হবে।
ক্রস লিঙ্ক যত বেশি থাকবে পলিমারটা তত জটিল হবে। জটিল পলিমারের ক্ষেত্রে প্রবাহমান ধর্মটা থাকে না। তরলের যত জটিল হবে সেটা তার যে প্রবাহ ধর্ম সেটা আর তার মধ্যে থাকে না। তাহলে প্রবাহ ধর্ম তার মধ্যে থাকে না। তাহলে এখানের মধ্যে কি কি কমে? শাখা বেশি হলে কি কমে যায় বলছি? প্লাস্টিসিটি কমে যায়। শাখা বেশি হলে কি কমে যায়? ঘনত্ব কমে যায়। ঠিক আছে? শাখা বেশি হলে ক্রস লিঙ্ক বেশি হয়, পলিমারটা জটিল হয় এবং প্রবাহ ধর্ম থাকে না। তাহলে তার ঠিক উল্টাটা হলো থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিকে দেখো, থার্মোপ্লাস্টিকে তাহলে শাখা কি হবে বা ক্রস লিঙ্ক কি হবে? শিকল শাখা হবে কম, ক্রস লিঙ্ক হবে কম, পলিমারটা জটিল হবে নাকি সরল হবে? পলিমার হবে সরল, যেহেতু ক্রস লিঙ্ক কম, পলিমার হবে সরল, তরলের যে প্রবাহ ধর্ম সেটা পাওয়া যাবে এবং এটাতে শিকল কম হওয়াতে এটার প্লাস্টিসিটি বেশি হয় এবং ঘনত্ব বেশি হয়। ঠিক আছে, মনে থাকবে। বুঝা গেছে কথাটা? আচ্ছা, এখন আসি আমরা, এরপরে আসি আমরা এই যে বিভিন্ন ধরনের প্লাস্টিক বা এই যে থার্মোসেট প্লাস্টিক যেগুলো আছে, এই থার্মোসেট প্লাস্টিক গুলা তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্লাস্টিসিটির ধর্ম হারায়, দেখা যায় এটা প্লাস্টিসিটির ধর্ম লাভ করে। কি বললাম? থার্মোসেট প্লাস্টিক গুলা একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে গেলে সেটা তাদের প্লাস্টিসিটি ধর্ম হারায়, ইলাস্টিসিটি ধর্ম লাভ করে। তখন সেই থার্মোসেট প্লাস্টিক গুলাকে থার্মোসেট প্লাস্টিক গুলাকে তখন কি বলা হয়? ইলাস্টোমার বলা হয়। তখন কি বলা হয়? ইলাস্টোমার বলা হয়। তাহলে থার্মোসেট প্লাস্টিক গুলা একটা নির্দিষ্ট তাপমাত্রা পরে গিয়ে তারা কি হারায় ফেলে? তারা তাদের প্লাস্টিসিটি ধর্ম হারায় ফেলে। তখন তারা কিসের ধর্ম লাভ করে? ইলাস্টিসিটির ধর্ম লাভ করে। তখন তাদেরকে বলা হয় ইলাস্টোমার। এই ইলাস্টোমার হিসেবে আচরণ করে এমন কিছু থার্মোসেট প্লাস্টিক এবং তাদের ওই তাপমাত্রাটা যে তাপমাত্রায় তারা কি হারায় ফেলবে, প্লাস্টিসিটি ধর্ম হারায় ফেলবে, সেটা মনে রাখতে হবে। সেটাকে বলা হয় গ্লাস টেম্পারেচার বা টিজি। গ্লাস টেম্পারেচার বা কি? টিজি। এই গ্লাস টেম্পারেচারটা খেয়াল করো কত। যেমন পলিবিউটাডাইন, এটা টিজি হলো বা গ্লাস টেম্পারেচার হলো -106 ডিগ্রি সেন্টিগ্রেড। পলিআইসোপ্রিন, এটার গ্লাস টেম্পারেচার হলো -65 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হলো পলিক্লোরোপ্রিন বা নিওপ্রিন। পলিক্লোরোপ্রিন বা নিওপ্রিন, এটার গ্লাস টেম্পারেচার হলো -43 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটার ব্যবহার আছে, দেখো বাজারে গেলে তুমি কখনো পুরান জুতা কিনো না, বাজারে গেলে সবসময় তুমি নিউ জুতা কিনো। তাহলে নিউ জুতা এবং মেডিকেলে সবসময় একজনের টিউব আরেকজন ইউজ করে না, একজনের টিউব আরেকজন ইউজ করে, একজনের টিউব আরেকজন করে না, অর্থাৎ টিউবগুলো আলাদা আলাদা হয়, মেডিকেল টিউবিং। এই দুইটার হলো ব্যবহারে মনে রাখবা নিওপ্রিন ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন উপরের দিকে যাও, এই দুইটা শব্দের মধ্যে শুধু একটা শব্দে দন্তীয় শটা আছে, কোনটা? সেটা স দিয়ে মনে রাখবা। এটা হলো সার্জিক্যাল গ্লাভস। সার্জিক্যাল গ্লাভস তৈরিতে পলিআইসোপ্রিন ব্যবহৃত হয়। এবার দেখো বিউটি, এখানে বিউটি শব্দটা আছে, আর বিউটি মানে সৌন্দর্য। সৌন্দর্যের জন্য কি? রাবার ব্যান্ড। আগে মেয়েরা ইউজ করতো, এখন ছেলেরাও কম বেশি ইউজ করে। এটা হলো রাবার ব্যান্ডস। ঠিক আছে, তাহলে ব্যবহারগুলো মনে থাকবে। বিউটা শব্দ দিয়ে মনে রাখবা এটা রাবার ব্যান্ড ইউজ হচ্ছে। আইসোপ্রিনের স দিয়ে মনে রাখবা সার্জিক্যাল গ্লাভস। নিওপ্রিনের নিউ দিয়ে মনে রাখবা জুতা এবং মেডিকেল টিউবিং এর কাজে ব্যবহার করা হয় এই নিওপ্রিন বা পলিক্লোরোপ্রিন। আর সাথে তারটা গ্লাস টেম্পারেচারটা খুব ভালো করে মনে রাখবা, মনে থাকবে।
এখন পলিমারের কিছু ধর্ম আছে, যেমন তার মোলার বর, তার আকার আকৃতি, তারপর হলো ক্যালাস আকৃতি, প্রবাহমানতা, শিকলের দৈর্ঘ্য, ঘনত্ব, এইগুলার ব্যাপারে একটু জানতে হবে। রাবার ব্যান্ডস। আচ্ছা, এখন দেখো পলিমারের ধর্মের মধ্যে প্রথমে আসি পলিমারের মোলার বর। পলিমারের মোলার বর যেটা, যেমন মোলার ভর একটা তার বৈশিষ্ট্য। তো ধরো এমপি, এটা হলো মোলার ভর আমরা হিসাব করতেছি। পলিথিনটার মনোমার কি ছিল, পলিথিনের মনোমার কি ছিল, আমরা পলিথিন এটা হিসাব করতেছি। পলিথিনের মনোমার ছিল ইথিলিন। ইথিলিন মানে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ কার্বন ছিল দুইটা। কার্বন দুইটা হলে কার্বনের ভর জানি আমরা 12, হাইড্রোজেন দুইটা দুইটা করে, তাহলে এখানে দুইটা দুইটা করে 4টা, তাহলে 12 12 24, 24-এর 4 হলো 28। তাহলে এম আর মানে হলো এটা মনোমারের ভর, মনোমারের মোলার ভর কত, 28। ঠিক আছে, এখানে আমরা জানি পলিথিনে মিনিমাম কি সংখ্যক ইথিলিন থাকে, 7100। ঠিক আছে, 7100। তাহলে এটাকে যদি আমরা মোলার ভরকে যদি তাহলে গ্রাম পার মোলে যদি আমরা হিসাব করি, তাহলে গুণ করলেই চলে আসবে 2 × 10⁵ গ্রাম পার মোল। তাহলে এটা গেল মোলার ভর। পলিথিন যেগুলা তৈরি করা হয় বাজারে পাওয়া যায়, সেগুলার মোলার ভর মোটামুটি 7 × 10⁴ থেকে 3 × 10⁵ গ্রাম পার মোল রেঞ্জের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পলিথিন গুলা বাজারে যে পলিথিন পাওয়া যায় এগুলা এই রেঞ্জের মধ্যে পাওয়া যায়। এরপর আসি পলিথিনের মোলার ভরের পরে পলিথিনের যে আকার আকৃতি। আকার আকৃতিটা হলো পলিথিনের মেরুদণ্ডের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এখন মেরুদণ্ডের দৈর্ঘ্য কিভাবে হিসাব করা হয়? পলিথিনের মেরুদণ্ডের দৈর্ঘ্য হিসাবের সমীকরণ হলো তার রিপিট ইউনিট, মানে মনোমারগুলার দৈর্ঘ্য এবং পলিমারে যতগুলো অণু রাখছে সেগুলার মোট দৈর্ঘ্য। ঠিক আছে, যেমন আমরা যদি ইথিলিনের দৈর্ঘ্য যদি পাই 250 পিকোমিটার, তাহলে হিসাব করো এখানে n যদি আমরা দিই 7100টি, তাহলে হিসাব করো তো যে টোটাল পলিথিনের মেরুদণ্ডের দৈর্ঘ্য, তাহলে আমরা মেরুদণ্ডটাই হলো তার আকার আকৃতি নির্ধারণ করে। তাহলে দৈর্ঘ্যটা কত আসতেছে, পলিথিনের দৈর্ঘ্যটা কত আসতেছে, টোটাল 250-কে 7100 দিয়ে গুণ করো, তাহলেই চলে আসবে আমাদের কত পিকোমিটার, 1.8 × 10⁶ পিকোমিটার। তাহলে খেয়াল করো এই জায়গাটা একটু ভালো করে দেখবা ইথিলিনের। তাহলে পলিমারের ক্ষেত্রে ইথিলিনের L0 এর মান কত, এটাকে বলা হয় রিপিট। এটা হলে এই ইথিলিনের দৈর্ঘ্য, কিন্তু ইথিলিনের দৈর্ঘ্যটা কত এটা আগে খেয়াল রাখবা, 250 পিকোমিটার। আর হলো পলিথিনের দৈর্ঘ্য কত এটাও খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো পলিমারের ক্যালাস আকৃতি। পলিমারের ক্যালাস আকৃতি, শুধু নামটা মনে রাখতে হবে। পলিমারের কি থাকে, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, 2 নাম্বার হলো পলিমারের আকার আকৃতি, 3 নাম্বার হলো পলিমারের ক্যালাস আকৃতি। পলিমারের ক্যালাসের আলাদা কি থাকে, আকৃতি থাকে, এটা মনে রাখবা শুধু, 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো পলিমারের প্রবাহমানতা। পলিমারের প্রবাহমানতা মানে কি, তার যে সান্দ্রতা, এই সান্দ্রতাটা কি প্রবাহমানতা মানে তো বুঝতেছো, যেটা হলো লিকুইড অবস্থায় যদি আমরা জানি যে বাধাপ্রাপ্ত হয়, সেটাই হলো তার সান্দ্রতা, বাধাটা। তো এই ধর্মটাকে আমরা কি বলি, প্রবাহ ধর্ম। এই যে প্রবাহমানতা, এই প্রবাহমানতার কি জিনিস, এই পলিমারের প্রবাহমানতাটা কি বিষয়ের উপর নির্ভর করে, এটা খুব ভালো করে খেয়াল রাখবা, মনে রাখবা। পলিমারের প্রবাহমানতা ভিসকোসিটি এবং টেম্পারেচারের উপর নির্ভর করে। তাহলে পলিমারের প্রবাহমানতা কিসের উপর নির্ভর করে, ভিসকোসিটি মানে সান্দ্রতা এবং টেম্পারেচার, এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, মনে থাকবে। এখন আসি আমরা পলিমারের প্রবাহমানতার পরে, সেটা হলো পলিমারের শিকল। পলিমারের শিকল যদি বাড়ে, শাখার শিকল যদি বাড়ে,
তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, প্লাস্টিসিটি কি হয়, কমে না বাড়ে? প্লাস্টিসিটি কি হয়, ঘনত্ব কি হয়? প্লাস্টিসিটি কমে, ঘনত্ব কমে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে যাই তাহলে কমে, সেই কথাটা আমরা খেয়াল রাখবো। এখন একটা ছোট্ট এমসিকিউ লিখে রাখো, সেটা হলো মোটর অয়েল পেইন্টের সান্দ্রতা বাড়ানোর জন্য সান্দ্রতা বৃদ্ধির জন্য পলিমার যোগ করা হয়। কি যোগ করা হয়? পলিমার যোগ করা হয়। ক্লিয়ার? এখন আসি গ্লাস টেম্পারেচারের পরিসরটা একটু লিখে রাখো। গ্লাস টেম্পারেচারের পরিসর হলো 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্লাস টেম্পারেচারের পরিসর হলো 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিসরটা খেয়াল রাখবা, কত পরিসরের মধ্যে চেঞ্জ হয় সেটা। আচ্ছা, আমরা এখন বিভিন্ন পলিমার নিয়ে আলোচনা করব। পলিমারের প্রস্তুতি, তার তাপমাত্রা, প্রভাবক, এগুলা নিয়ে আলোচনা করব। পলিমারের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব পলিথিন নিয়ে। পলিথিন কি ধরনের পলিমার? ঘনীভবন নাকি জুতো পলিমার? এটা হলো জুতো পলিমার। আচ্ছা, এই যে তিন ধরনের, মনে রাখবা পলিথিন হলো তিন ধরনের পাওয়া যায়। এটা হলো আপেক্ষিক গুরুত্বের উপর ডিপেন্ড করে পলিথিনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পলিথিনকে তিন ধরনের পলিথিন পাওয়া যাচ্ছে, কিসের উপর ভিত্তি করে? আপেক্ষিক গুরুত্বের উপর ভিত্তি করে। এখন এই পলিথিন আমরা দুই ভাবে তৈরি করতে পারি, একটা হলো স্বল্প চাপ পদ্ধতি, আর একটা হলো অধিক চাপ পদ্ধতি। তোমার যেটা ভাল লাগে সেটা দিয়ে তুমি তৈরি করবা। তাহলে আমরা দেখে আসি স্বল্প চাপ পদ্ধতিতে কোন পলিমার তৈরি হবে এবং অধিক চাপ পদ্ধতিতে কোন পলিমার তৈরি হবে। দুইটা ভাগ করে ফেললাম, একটা পড়ব আমরা স্বল্প চাপ পদ্ধতি, আরেকটা পড়ব আমরা কি? অধিক চাপ পদ্ধতি। প্রথমে আসি স্বল্প চাপ পদ্ধতিতে পলিথিন তৈরি করব। আমরা এখানে স্বল্প চাপ পদ্ধতিতে পলিথিন তৈরি করার জন্য ইথিলিন থেকে কি তৈরি করব? পলিথিন তৈরি করব, তাই না? তো ইথিলিন থেকে পলিথিন তৈরি করার জন্য আমার এখানে চাপ কম রাখা হবে। চাপ কম রাখা হবে, এই জন্য নামই দেওয়া হয়েছে স্বল্প চাপ পদ্ধতি। এখানে চাপ রাখা হবে 5 থেকে 10 অ্যাটমসফিয়ার। চাপ রাখা হবে কত? 5 থেকে 10 অ্যাটমসফিয়ার। তাপমাত্রা রাখা হবে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন এইগুলা শর্ত থাকে তখন আমরা প্রভাবক হিসেবে ইউজ করি ক্রোমেট বা জিগলার নাটা প্রভাবক। প্রশ্ন হতে পারে জিগলার নাটা প্রভাবক জিনিসটা কি? জিগলার নাটা প্রভাবকটা হলো, কে পারবা? আমি বলার আগে যে পারবা না, আচ্ছা দেখিয়ে নাও। টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ইথাইল ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। বইয়ে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড দেওয়া আছে, এটা টেট্রাক্লোরাইড হবে। এই টেট্রাক্লোরাইড এবং ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম, এই দুইটার মিশ্রণকে বলা হয় জিগলার নাটা প্রভাবক। তাহলে অল্প চাপ পদ্ধতিতে আমরা কোন প্রভাবক ইউজ করব সেটা মনে রাখবো। এই সময় আমরা যেই পলিথিনটা পাই সেই পলিথিনটার ঘনত্ব হলো অনেক বেশি থাকে। কত থাকে? 0.97। তাহলে আমরা এই সব শর্তে যে পলিথিনটা পাবো সেটার ঘনত্ব হবে কত? 0.97 এবং তার গলনাঙ্ক হবে 130 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে থাকবে কথাটা? আচ্ছা, এবার আসি আমরা নিম্ন চাপ পদ্ধতি, অধিক চাপ পদ্ধতিতে আমরা ইথিলিন থেকে পলিথিন তৈরি করব। ইথিলিন থেকে পলিথিন তৈরি করার জন্য এবার অধিক চাপ ইউজ করব। অধিক চাপ বলতে কত চাপ? প্রায় 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপ ইউজ করব। এই সময় তাপমাত্রা রাখবো আমরা কত? তাপমাত্রা রাখবো 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো অধিক চাপ পদ্ধতি। এই সময়
প্রভাবক হিসেবে ইউজ করা হয় অক্সিজেন বা বেনজোইল পারঅক্সাইড, বা কি ইউজ করা হয়? অক্সিজেন বা বেনজোইল পারঅক্সাইড ইউজ করা হয়। মনে থাকবে। এই সময় যে পলিথিনটা উৎপন্ন হয় সেই পলিথিনের গলনাঙ্ক এবং ঘনত্ব দুইটাই মনে রাখতে হবে। ঘনত্ব হলো 0.92 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অনেকেই ঘনত্বে এককটা লিখো, অনেকে এককটা লিখবা না, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হলো ঘনত্ব। আর গলনাঙ্ক যেটা মেল্টিং পয়েন্ট হলো 110 ডিগ্রি সেন্টিগ্রেড। 110 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে তাহলে পলিথিন আমরা দুই ভাবে উৎপন্ন করতে পারি, তবে সেই ক্ষেত্রে প্রভাবক চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হবে, চাপ চেঞ্জ হবে। আচ্ছা, এখন আসি আমরা পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন এটাও একটা দ্রুত পলিমার। পলিপ্রোপিলিন দেখো, প্রোপিলিনের হলো পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন যেটা, এটা হলো সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিককে বলা হয় পলিপ্রোপিলিন। এই পলিপ্রোপিলিন তৈরি করা হয় প্রোপিন থেকে। এটা তৈরি করার সময় তাপমাত্রা, চাপ, প্রভাবক এবং দ্রাবক, এই তিনটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবা। এটা তৈরির সময় তাপমাত্রা রাখতে হয় 120 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ রাখতে হয় 140 অ্যাটমসফিয়ার, প্রভাবক রাখতে হয় টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড, এবং দ্রাবক হিসেবে ইউজ করতে হয় হেপটেন। তাহলে দ্রাবক হিসেবে কি ইউজ করা হবে? হেপটেন। মনে থাকবে আমরা কোন দ্রাবক ইউজ করব? হেপটেন দ্রাবক ইউজ করব। বুঝা গেছে এতটুকু? ওকে, এখন আসি আমরা, বুঝা যায় নাই? আচ্ছা, বুঝা গেছে তাই তো। আচ্ছা, এখন পড়বো আমরা পিভিসি প্রস্তুতি। পিভিসি প্রস্তুতির ক্ষেত্রে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিরক্তিকর দুইটাই বলতে পারো। গুরুত্বপূর্ণ হলো তাপমাত্রা, চাপ, প্রভাবক, এবং বিরক্তিকর হলো এইগুলা মনে রাখা। কিন্তু মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই, মনে রাখা জরুরি, উপায় নেই মনে না রেখে। এখন খেয়াল করো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, পলিভিনাইল ক্লোরাইড। এই যে পলিভিনাইল ক্লোরাইড যেটা, এটা কত তাপমাত্রায় প্রস্তুত করা হয়? এটা প্রস্তুত করা হয় 160 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। পিভিসি হলো প্রস্তুত করা হয় 160 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত করা হয়। এই সময় প্রভাবক হিসেবে ইউজ করা হয় মার্কিউরি ক্লোরাইড। এই যে মার্কিউরি ক্লোরাইড প্রভাবক হিসেবে ইউজ করা হয়, এটা কিন্তু পিভিসি প্রস্তুতি। প্রস্তুত করার পরে এটাকে সংরক্ষণ করতে হয়। পরীক্ষায় যতবারই কোয়েশ্চেন আসছে ততবারই সংরক্ষণে আসছে। আচ্ছা, পিভিসি যে সংরক্ষণের ব্যাপারটা, সংরক্ষণের জন্য কত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, কত চাপে সংরক্ষণ করতে হবে, এবং কোন দ্রাবকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য তাপমাত্রার কথা খেয়াল রাখতে হবে। এটা 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করা হয়? 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এই সময় চাপ রাখা হয় 9 অ্যাটমসফিয়ার চাপ। এবং কোন দ্রাবকে এটা সংরক্ষণ করা হয়? এটা সংরক্ষণ করা হয় হেপটেন দ্রাবক। পিভিসি এর ব্যবহার বই থেকে পড়ে নিবা। পিভিসি এর ব্যবহার বই থেকে পড়ে নিবা, একটু দাগায় নাও। কৃত্রিম চামড়া তৈরিতে, ঘরের মাঝের কার্পেটিং প্রস্তুতিতে, ঘরের ছাদের তৈরি যে জিনিসগুলোতে, প্লাস্টিক সিরিঞ্জ, রেইনকোট, গ্রামোফোন রেকর্ড, বিশেষ করে শেষে তিনটা
প্লাস্টিক সিরিজ, রেইনকোট এবং গ্রামোফোন রেকর্ড, এই তিনটা তৈরির জন্য পিভিসি ব্যবহার করা হয়। কাজটা বই থেকে ভালো করে দেখবা। এবার আসি আমরা পলিস্টেরিন। পলিস্টেরিন, পলিস্টেরিনের ব্যবহারটা শিখবা। আর পলিস্টেরিন লিখে ফেলো, পলিস্টেরিন তৈরির সময় তাপমাত্রা কত রাখবো। পলিস্টেরিন তৈরির সময় তাপমাত্রার, পলিস্টেরিনটা আসলে স্টেরিনের পলিমার, তো মূলত স্টেরিন তৈরির জন্য যে তাপমাত্রাটা লাগে সেটাই ভালো করে খেয়াল রাখবা। স্টেরিন তৈরির জন্য তাপমাত্রা লাগে 650 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই সময় প্রবক হিসেবে ইউজ করা হয় ফেরিক অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড, যেটাকে ক্রোমেট বলা হয়। স্টেরিন পাওয়ার পরে সেখান থেকেই পরবর্তীতে পলিমারকরণ দ্বারা পলিস্টেরিন তৈরি করা হয়। পলিস্টেরিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যবহার হলো টেলিভিশনের ক্যাবিনেট, তারপর হলো প্যাকেজিং এবং শিশুদের খেলার জিনিস, এগুলা তৈরিতে ব্যবহার করা হয় পলিস্টেরিন। আচ্ছা, এখন আসি আমরা টেফলন। টেফলন জিনিসটা কি? পরীক্ষায় টেফলন থেকে এই পর্যন্ত দুইবার কোয়েশ্চেন আসছে। টেফলন জিনিসটা কি? এই টেফলন জিনিসটা হলো, এই টেফলন শব্দটা হলো, এটা হলো টেট্রাফ্লোরো ইথিলিনকে যখন পলিমার করা হয় তখন তৈরি হয় টেফলন। তাহলে এই টেট্রাফ্লোরো ইথিলিন থেকে পলিমার বা টেফলন পাওয়ার সময় প্রবক হিসেবে কি ইউজ করা হয়? টেফলন প্রস্তুতিতে প্রবক হিসেবে ইউজ করা হয় যেই প্রবকটা, তার নাম হলো ফ্যান্টন বিকারক। ফ্যান্টন বিকারক জিনিসটা কি? ফ্যান্টন বিকারক জিনিসটা হলো ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণকে বলা হয় ফ্যান্টন বিকারক। এই বিকারকের উপস্থিতিতে তৈরি হয় টেফলন। মনে থাকবে? টেফলনের বৈশিষ্ট্য খুব ভালো করে খেয়াল রাখবা, তার বৈশিষ্ট্যগুলা, আগেরগুলার বৈশিষ্ট্য কিন্তু বলি নাই। বৈশিষ্ট্য হলো তারা দাহ্য না, অর্থাৎ অদাহ্য। তারপর হলো অ্যাসিড এবং ক্ষারে নিষ্ক্রিয়, তাহলে এটাও তার, এটা কি? নিষ্ক্রিয়। দেখো, তারপর হলো বিদ্যুৎ পরিবাহী নাকি অপরিবাহী? বিদ্যুৎ নিরোধী মানে কি? বিদ্যুৎ অপরিবাহী। স্টিকিং নাকি নন স্টিকিং? যেহেতু এগুলার সব নেগেটিভ কথাবার্তা, তাহলে এটা কি হবে? স্টিকিং প্লাস্টিক নাকি নন স্টিকিং প্লাস্টিক হবে? এটা হবে নন স্টিকিং প্লাস্টিক। দেখো শব্দগুলোর দিকে খেয়াল করো, নন, নিরোধী, নিষ্ক্রিয়, অদাহ্য, সব নেগেটিভ শব্দ, তার পজিটিভ বৈশিষ্ট্য নাই। তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যে তাদের ব্যাপারে পজিটিভ হলো তারা খুবই শক্ত টাইপের। এটা এই জন্য এটাকে ইউজ করা হয় রান্নার, ওই যে ফ্রাই প্যান যেগুলো আছে এগুলাতে বাইরে যে কোটিং দেওয়া, সেই কাজে ব্যবহার করা হয় এই টেফলনকে। এছাড়া ইনসুলেটর, যেহেতু বিদ্যুৎ বা তাপ উপরিবাহী, ইনসুলেটর রূপেও ব্যবহার করা হয় টেফলনকে। কাজগুলা ভালো করে খেয়াল রাখবা, প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে শিখার ট্রাই করবো, ঠিক আছে? এখানে বলার সময় আমি শুরুতে তোমাদেরকে পলিথিনের আপেক্ষিক গুরুত্ব বলে ফেলছিলাম, ওটা পলিপ্রোপিলিনের আপেক্ষিক গুরুত্ব হবে, যে 0.925, 0.926, 0.94, এই লাইনটা একটু কারেকশন করো। সেখানে দেখো আমি হয়তো পলিথিন বলে ফেলছি, এটাকে পলিপ্রোপিলিনে নিয়ে যাও লাইনটাকে। ঠিক করছো সবাই? ওই যে 0.94, 0.926, এখানে পলিথিন বলছি না, এখানে উপরে পলিপ্রোপিলিন লিখে দাও। বুঝা গেছে কথা? আচ্ছা, এখন আসি আমরা ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমারের মধ্যে আমরা নাইলন, নাইলন 6, নাইলন 6:6, ড্যাক্রন, বিভিন্ন নাম শুনছি। এই পলিমার গুলো আমরা এখন দেখব। এছাড়াও আরো বইয়ের বাইরেও অনেক কিছু শিখবো পলিমারের মধ্যে। প্রথমে আমরা আসি নাইলন বা পলিয়ামাইড। শোনা যায় না? কেন শোনা যাবে না? নাইলন বা পলিয়ামাইড, এটা হলো, এখন চলে আসলাম আমরা কোথায়? আমরা এখন চলে আসছি ঘনীভবন পলিমারে।
তাহলে প্রথম শুরু করতেছি ঘনীভবন পলিমারের মধ্যে নাইলন। এই নাইলনটা বলছিলাম একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড একটা ডাইএমিন নিয়ে গঠিত। তাহলে এটার মনোমার কি? ডাইকার্বক্সিলিক অ্যাসিড। একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের যেই উদাহরণ আছে সেটা হলো কি, এই ক্ষেত্রে ইউজ করা হয় এডিপিক অ্যাসিড। এই ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটার নাম কি? এডিপিক অ্যাসিড। এটা সংকেত শিখতে যায় না, শুধু শুধু কষ্ট করে। এডিপিক অ্যাসিড এবং সাথে একটা ডাইমিন। তাহলে দুই ধরনের মনোমার থেকে তৈরি করা হচ্ছে নাইলন 6। এই যে নাইলন দেখবা 6 আছে, আবার 6:6 আছে। তো নাইলন 6 এবং 6:6 এবং 6:10 এগুলা দিয়ে কি বোঝায়? নাইলন 6:6 এটা দিয়ে কি বোঝায়? নাইলন 6:10 এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় এখানে যে দুইটা মনোমার ইউজ করা হচ্ছে এগুলার কার্বন সংখ্যা কত? এগুলার কার্বন সংখ্যা কত? 6টা করে, ঠিক আছে। আর 10 মানে কি বোঝাচ্ছে? তাহলে 6:10 মানে বোঝাচ্ছে যে মনোমার গুলা একটা 6 কার্বনের, আরেকটা হলো 10 কার্বনের। তাহলে এগুলা কার্বন সংখ্যা নির্দেশ করে। এগুলা কি সংখ্যা নির্দেশ করে? কার্বন সংখ্যা নির্দেশ করে, এই ধরনের নাম্বার যেগুলো দেওয়া থাকে। বুঝা গেছে? আচ্ছা, এখন আসি আমরা এই নাইলন 6:6, নাইলন 6:10 এগুলা দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয়। নাইলন 6:6 এবং 6:10 এই যে এগুলা প্রস্তুত করা হয়, নাইলন 6:6 প্রস্তুতের সময় তাপমাত্রা কত রাখতে হয়? কেউ পারবা? নাইলন 6:6 তৈরির সময় তাপমাত্রা কত রাখা হয়? পারবা না। আচ্ছা, 280 ডিগ্রি সেন্টিগ্রেড এটা মনোমার তৈরিতে ব্যবহার করা হয়। এটা তাপমাত্রা কিন্তু দেওয়া নাই, পরীক্ষায় খেয়াল রাখবা। পরীক্ষায় কিন্তু বলা হয় যদি নাইলন 6:6 তৈরিতে কত তাপমাত্রা লাগে, খেয়াল রাখবা নাইলন 6:6 তৈরিতে কোনো তাপমাত্রা কিন্তু দেওয়া নাই বইয়ে। 280 ডিগ্রি কিন্তু পরীক্ষায় আসলে এটা কিন্তু মনোমার তৈরিতে ব্যবহৃত হয়, নট পলিমার। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে আর না যাই, জটিল না করি। আমি সবসময় সরল রাখার চেষ্টা করি অর্গানিক কেমিস্ট্রিটাকে, যাতে তোমরা পড়তে পছন্দ করো। না হলে এমনি বিরক্তিকর জিনিস আরো পড়তে অপছন্দ করবা। তো জানি না কতটুকু সফল হচ্ছি, বাকিটা তোমরাই জানো। তোমরাই পড়াশোনা করতেছো, তোমরাই জানো যে কতটুকু তোমাদেরকে এটা আমি বুঝাইতে পারতেছি বা তোমাদেরকে কতটুকু দিতে পারতেছি। তন্তুময় সংশ্লেষণিক পলিঅ্যামাইড বলা হয় এই নাইলনকে। খেয়াল করো, এই যে নাইলন যেটা আছে, এই নাইলনে খেয়াল করো, এই যে নাইলন যেটা আছে, এই নাইলন তোমার একটা কঠিন পদার্থ। তাহলে এটার গলনাঙ্ক আছে। এটার কি আছে? গলনাঙ্ক আছে। তাহলে নাইলন 6:6 এর গলনাঙ্ক যদি পরীক্ষায় আসে কত দিবা? 263 ডিগ্রি সেন্টিগ্রেড দিবা। আর নাইলন 6:6 তৈরির সময় একটা প্রবক ব্যবহৃত হয়। নাইলন 6:6 তৈরির সময় যে প্রবকটা ইউজ করা হয় সেটা হলো টাইটেনিয়াম অক্সাইড। তবে একটা কথা খেয়াল রাখবা, নাইলন 6 এবং নাইলন 6:6 এই দুইটার মধ্যে কোনটা বেশি নমনীয়? মনে রাখবা নাইলন 6 হলো বেশি নমনীয় এবং এটার গলনাঙ্ক কম। তাহলে নাইলন 6 হলো বেশি নমনীয় এবং এটার গলনাঙ্ক কম, অর্থাৎ 263 চেয়ে কম হবে। নাইলনের ব্যবহার আমরা এই যে কম্বল, কাপড়, ব্রাশ, জাল, এগুলা মাছের জাল ধরার যে মাছ ধরার যে জাল, এগুলো হলো তোমার এই যে এগুলা তৈরিতে ব্যবহার করা হয় নাইলন। আচ্ছা, আমরা এখন চলে যাবো ড্যাক্রনে। ড্যাক্রন যেটা যুক্তরাষ্ট্রে পরিচিত, সেটা হলো আরেকটা নামে পরিচিত হলো বাইরের দেশে, সেটা হলো টেরিলিন নাম। এটাও হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং একটা অ্যালকোহলের মনোমার থেকে এটা তৈরি করা হয়। সে অ্যালকোহলের নাম হলো ইথিলিন গ্লাইকল আর অ্যাসিডটার নাম হলো টেরিথিলিক অ্যাসিড। এটাও একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা পরের ঘনীভবন যেটা পড়বো সেটা হলো ড্যাক্রন নিয়ে। ড্যাক্রন প্রস্তুতির জন্য তাপমাত্রা কত লাগে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্যাক্রনের বিভিন্ন নাম পড়লাম, আর একটা নাম কি পড়ছি? টেরিলিন। যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? যুক্তরাষ্ট্রে কিন্তু ড্যাক্রন নামে পরিচিত। টেরিলিন, এই টেরিলিন হলো টেরিথিলিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল থেকে তৈরি করা হয়। টেরিথিলিক অ্যাসিড
এবং ইথিলিন গ্লাইকল থেকে তৈরি করা হয়। এই টেরিথিলিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল থেকে যে প্রস্তুত করা হয়, এই প্রস্তুত করার সময় এটা থেকে কি উৎপন্ন হয়, এই যে টেরিথিলিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল থেকে প্রস্তুত করার সময় কত তাপমাত্রা রাখতে হয়, এটা হলো 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখতে হয়। তারপর যেটা পাওয়া যায় সেটা হলো ড্যাক্রন। এই ড্যাক্রনের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হলো, এই ড্যাক্রন যেটা যেটা পিইটি নামেও পরিচিত, আমরা এখানে শর্ট ফর্ম লিখে রাখি, পিইটি নামেও পরিচিত। এই ড্যাক্রন যেটা, এই ড্যাক্রনটা দিয়ে তোমার তৈরি করা হয় মাইলার প্লাস্টিক। মাইলার প্লাস্টিক এটা আবার কি? এই মাইলার প্লাস্টিকটা হলো, এই মাইলার প্লাস্টিকটা হলো ফিল্ম রেকর্ডিং, যে রেকর্ড করে ফিল্মে, সেটা তৈরিতে ব্যবহার করা হয় এই ড্যাক্রনটা। মনে থাকবে জিনিসটা। তারপর হলো বিভিন্ন কন্টেনার তৈরিতে ব্যবহার করা হয় এই ড্যাক্রনটা, এটাকে এই জন্য পিইটি প্লাস্টিকও বলা হয়। ড্যাক্রন বা টেরিলিন আরেকটা জায়গায় ব্যবহার করা হয়, সেটা হলো কাপড় উৎপাদনে। যখন কার্পাস তুলার সাথে মিশিয়ে কাপড় উৎপাদন করা হয়, তখন হয় 80:20 অনুপাতে রাখা হয়, অথবা 60:40 অনুপাতে মিশিয়ে প্রস্তুত করা হয়। এই তিনটা কথা খেয়াল রাখবো। এবার আসি আমরা কিছু এক্সট্রা পড়াশোনা, এগুলা হলো তোমার অতিরিক্ত। অনুপাতটা হলো 80:20 বা 60:40, ঠিক আছে? অনুপাতগুলো এত ইম্পর্টেন্ট না, তারপরে মনে রাখা গেলে তো ভালো। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ কিছু এক্সট্রা পলিমার নিয়ে আলোচনা করব, যেমন হলো ব্যাকেলাইট প্লাস্টিক। এটা আমরা অলরেডি পড়ছি। এই ব্যাকেলাইট প্লাস্টিক এটাও কিন্তু একটা ঘনীভবন পলিমার, কারণ দুই ধরনের মনোমার থেকে তৈরি করা হয়। বলতো মনোমার গুলা কি ছিল? মিথানেল এবং ফেনল, গতকালকে কিন্তু বলছিলাম মনে হয়। এখান থেকে এটার পলিমার হলো ব্যাকেলাইট প্লাস্টিক। তারপর দেখো মেটাফর্মালডিহাইড, নাম শুনছো? মেটাফর্মালডিহাইড বা ট্রাইঅক্সান, এটা আরেকটা, আমরা একটা একটা করে করি। মেটাফর্মালডিহাইড, এটার সংকেতটা একটু লিখো, CH2N। এই মেটাফর্মালডিহাইড, সরি এন না, এটা 3 দিয়ে দাও, এন হইলে আবার আরেকটা হয়ে যাবে, 3 দিয়ে দাও। এটা মেটাফর্মালডিহাইড। মেটাফর্মালডিহাইড যেটা, এটা আরেকটা নামে পরিচিত, সেটা হলো ট্রাইঅক্সান নামে পরিচিত। এই যে ট্রাইঅক্সান বা মেটাফর্মালডিহাইড, এটা প্রস্তুত করা হয় কোত্থেকে? মিথানেল, 60 থেকে 65% মিথানেল নেওয়া হয় এবং 2% সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। মিথানেল মানে তো জানোই, মিথানেল যারা চিনতেছো না তাদের জন্য এখানে লিখে দিচ্ছি, এটা হলো মিথানেল, আর সাথে নিব সালফিউরিক অ্যাসিড। 60 থেকে 65% মিথানেল এবং 2% হলো সালফিউরিক অ্যাসিড। এই দুইটার মিশ্রণ থেকে তৈরি করা হবে ট্রাইঅক্সান বা মেটাফর্মালডিহাইড। প্যারাফর্মালডিহাইড, প্যারাফর্মালডিহাইড প্যারাফর্মালডিহাইড এটার সংকেতটা একটু লিখে ফেলো, CH2N। CH2N, এই N এর মান 5 থেকে 6 থেকে শুরু করে 50 পর্যন্ত হতে পারে। এই প্যারাফর্মালডিহাইড বাজারে কি নামে পরিচিত? বাজারে হলো ডেলরিন নামে পরিচিত। ফর্মিকা, ফর্মিকা শব্দটা আমরা আগেও একদিন শুনছিলাম। ফর্মিকা তৈরিতে কি ব্যবহৃত হয় বলছিলাম? ফর্মালডিহাইড, মনে আছে? ফর্মিকা তৈরিতে ব্যবহৃত হয় ফর্মালডিহাইড, 40% ফর্মালডিহাইড বা ফরমালিন, যেটা ইউরিয়া এবং ফর্মালডিহাইডের রেজিন যেটা প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় ফর্মিকা। তাহলে ইউরিয়া এবং ফর্মালডিহাইড, 40% ফর্মালডিহাইড, যেটা হলো তোমার ফরমালিন, এটার রেজিনকে আমরা বলে থাকি ফর্মিকা। এবার আসি প্যারালডিহাইড। প্যারালডিহাইড, মেটালডিহাইড, এগুলো একটু জানা লাগবে। প্যারালডিহাইডের ব্যবহার কি, শুধু এটা জানলেই হবে। প্যারালডিহাইডের ব্যবহার হলো, এটা হলো ট্রাঙ্কুইলাইজার। ট্রাঙ্কুইলাইজার শব্দটা আসছে হলো স্পেন থেকে।
ট্রাঙ্কুইল, ঠিক আছে, এখান থেকে আসছে। এই ট্রাঙ্কুইলাইজার মানে কি, এটা হলো ঘুমের ওষুধ। স্পেনিশ যারা বুঝো তারা এটা বুঝার কথা। আর আমি হলাম সিনেমা দেখতে দেখতে শিখছি এগুলা। মেটালডিহাইড, মেটালডিহাইড হলো তোমার টেট্রাইথানাল। টেট্রাইথানাল, এই টেট্রাইথানালের সংকেতটা শিখবা। আরো আছে, এখনো শেষ হয় নাই। তারপর দেখো মেলামাইন। মেলামাইন প্রস্তুতের সময় প্রভাবক হিসেবে ইউজ করা হয় টাইটেনিয়াম অক্সাইড। ইউরিয়া বা কার্বামাইড থেকে, ইউরিয়া বা কার্বামাইড থেকে তৈরি করা হয় মেলামাইন। এই মেলামাইন একটা মারাত্মক জিনিস। এটা হলো অনেক সময় বেবি মিল্কে মেশানো হয়। বেবি মিল্কে প্রথম মেলামাইন পাওয়া গেছে কোন দেশে? করোনা পাওয়া গেছে যেই দেশে, মেলামাইন পাওয়া গেছে সেই দেশে। বিখ্যাত দেশ কোন দেশে পাওয়া গেছে? কেউ আর আনসার করে না। কিরে ক্লাসে আমি ছাড়া আর কেউ আসেনি? আচ্ছা আছে, দেখি। চায়না, চায়না, চায়নাতে পাওয়া গেছে। আচ্ছা, এবার আসছি আমরা কিছু প্রাকৃতিক পলিমার নিয়ে আলোচনা করব। এগুলাতে বেশি একটা সময় লাগবে না, ঠিক আছে? অবশ্যই খারাপ, ওইটা খাওয়াই যাবে না। গ্লাইকোজেন, গ্লাইকোজেন হলো এবার প্রাকৃতিক কিছু পলিমার নিয়ে আলোচনা করব। গ্লাইকোজেন কোন গ্লুকোজের পলিমার বলতো? গ্লাইকোজেন হলো আলফা ডি গ্লুকোজের পলিমার। আলফা ডি গ্লুকোজের পলিমারকে বলা হয় গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি? আলফা ডি গ্লুকোজের পলিমার। আলফা ডি গ্লুকোজের পলিমারকে বলা হয় গ্লাইকোজেন। গ্লাইকোজেনে তোমাদের বইয়ে দেওয়া আছে একটা বন্ড থাকে কার্বন 14, কিন্তু আমরা জানি গ্লাইকোজেনে আসলে দুইটা বন্ড সম্ভব, কার্বন 14 ও সম্ভব, কার্বন 16 ও সম্ভব। কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে আপাতত সেটাই শিখবো। এবং গ্লাইকোজেনে গ্লুকোজ সংখ্যা থাকে 1000 থেকে 50,000। এই গ্লাইকোজেন শাখান্বিত নাকি অশাখান্বিত ছিল? শাখান্বিত ছিল। তোমাদের যখন পড়াইছিলাম তখন বলছিলাম গ্লাইকোজেনের প্রতিটা শাখায় গ্লুকোজ অণুর সংখ্যা হবে 8 থেকে 12টি। 8 থেকে 12টি, অথবা 8 থেকে 12টি, অথবা 12 থেকে 20টি। দুইটাই কথা বলছিলাম যে প্রতিটা শাখায় কতটি গ্লুকোজ অণু পাওয়া যায়। এরকম প্রশ্ন থাকলে কি দিবা? মনে আছে? আচ্ছা, মনে যদি থাকে তো ভালো, আর না থাকলে এখন শিখে রাখবা সেটা। এরপরে আসি আমরা প্রোটিন। প্রোটিনের একক জানি কি আমরা? অ্যামাইনো অ্যাসিড। সাউন্ডের কি সমস্যা হচ্ছে? দুই একজন সাউন্ডের কথা বলতেছে। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পোলার অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যারোমেটিক আছে, নন পোলার আছে। এগুলো তোমরা বোটানি বইয়ে পড়ছো, তারপরে একবার যেহেতু বলা লাগবে বলে ফেলি। পোলার অ্যামাইনো অ্যাসিড কি কি এটা একটু শিখবা, আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কি কি আছে এটা একটু শিখবা, ঠিক আছে? পোলার অ্যামাইনো অ্যাসিড কি কি আছে? পোলার অ্যামাইনো অ্যাসিড আছে সিরিন, সিরিন, সিস্টিন এবং থ্রিওনিন। থ্রিওনিন, এই তিনটা হলো ভালো করে শিখবা পোলার অ্যামাইনো অ্যাসিড থেকে। আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের নামগুলা কে কে বলতে পারবা দেখি? এখানে একটাকে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডে ঢুকাই দিছে, যদি এটা অ্যারোমেটিক হিসেবে আমার বলতে ইয়া লাগে, তারপরে তোমার বইয়ে যেহেতু দিচ্ছে সেটা অ্যারোমেটিক হিসেবে ধরতে হবে। তোমার টাইরোসিন এবং ফিনাইলঅ্যালানিন, আরো দিছে ট্রিপটোফ্যান। তোমার তিনটা মনে রাখতে হবে বইয়ে যেহেতু দিছে। টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপটোফ্যান। আচ্ছা, এখন দেখো অ্যামাইনো অ্যাসিড গুলা কোন বন্ডের মাধ্যমে প্রোটিন তৈরি করে? সেটা হলো পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড গুলা কি ধরনের বন্ড? এটা হলো দ্বিযোজী বন্ড। পেপটাইড বন্ড গুলা কি ধরনের বন্ড? এটা হলো দ্বিযোজী বন্ড। দ্বিযোজী বন্ড হলো পেপটাইড বন্ড, ঠিক আছে? তো দ্বিযোজী বন্ড বলতে দ্বিযোজী কি বন্ড? দ্বিযোজী অ্যামাইড বন্ডকে বলা হয় পেপটাইড বন্ড।
দ্বিযোজী অ্যামাইড বন্ডকে বলা হয় পেপটাইড বন্ড। অনেক কোচিং এ মনে হয় ফাইনাল মডেলটা শুরু হয়েছে, তাই না? এই জন্য ক্লাস করানো অনেকেই। আচ্ছা, এখন দেখো প্রোটিন গুলা কি ধরনের হবে। সব প্রোটিন হলো, খেয়াল রাখবা, আলোক সক্রিয়। সব প্রোটিন হলো কি আলোক সক্রিয়। এই যে প্রোটিনগুলো আলোক সক্রিয়, এই প্রোটিনগুলোর মধ্যে 4 প্রকারের প্রোটিন আছে। কয় প্রকারের প্রোটিন আছে? 4 প্রকারের প্রোটিন আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। ঠিক আছে, এটার ক্লাসিফিকেশন আমরা একটু জেনে রাখবো। প্রোটিনের মধ্যে 1 ডিগ্রি প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিডের ক্রমকে বলা হয় 1 ডিগ্রি প্রোটিন। 2 ডিগ্রি প্রোটিন কোনগুলা? যদি আলফা হেলিক্স বা বিটা শিট গঠন করে সেই প্রোটিনগুলোকে বলা হয় 2 ডিগ্রি প্রোটিন। তবে 2 ডিগ্রি প্রোটিনগুলোর উদাহরণ মনে রাখবা। 2 ডিগ্রি প্রোটিনে বিটা শিট গঠিত হয় এবং উদাহরণ কি কি? মাংসপেশি, ট্যান্ডন, ধমনী, এগুলো হলো 2 ডিগ্রি প্রোটিন। এখন আসি 3 ডিগ্রি প্রোটিন কারা? ট্যান্ডন, ধমনী, লাস্টেরটা হলো ধমনী। 3 ডিগ্রি প্রোটিন হলো একটা ত্রিমাত্রিক প্রোটিন। 3 ডিগ্রি প্রোটিন একটা কি? ত্রিমাত্রিক প্রোটিন। 3 ডিগ্রি প্রোটিনে কি কি বন্ড থাকে? হাইড্রোজেন বন্ড থাকে, সল্ট বন্ড থাকে এবং ডাইসালফাইড বন্ড থাকে। ডাইসালফাইড বন্ড থাকে। আমরা যত প্রোটিনের নাম জানি এগুলো সবগুলাই হলো 3 ডিগ্রি প্রোটিন। তার মানে কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, কেসিন, এনজাইম, যত প্রোটিন আমরা জানি, নাম জানি বা বলতে পারি, সবগুলা হলো 3 ডিগ্রি প্রোটিন। আর একবার বলতেছি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, কেসিন, মায়োগ্লোবিন, এনজাইম, এগুলো সবগুলাই হলো 3 ডিগ্রি প্রোটিন। এখন দেখো অ্যালবুমিন এবং গ্লোবিউলিন কোথায় পাওয়া যায়? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন কোথায় পাওয়া যায়? ডিমের সাদা অংশ হলো অ্যালবুমিন, কুসুমে পাওয়া যায় গ্লোবিউলিন। এখন আমরা জানি ডিমকে যদি আমরা কি দিই? তাপ দিই, তাহলে ডিম কি হয়ে যায়? ডিম হলো সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়। অ্যালবুমিনও শক্ত হয়, গ্লোবিউলিনও শক্ত হয়ে যায়। তার মানে কি? তারা কি তাপে জমাট বাঁধে নাকি বাঁধে না? তাপে জমাট বাঁধে। তার মানে কি? 3 ডিগ্রি প্রোটিন তাপে জমাট বাঁধে। তাপে জমাট বাঁধলে তারা ডিম ছিল তরল, হয়ে গেল শক্ত। তাহলে তাদের যে স্বভাব, সেই স্বভাবে বৈশিষ্ট্যে পরিবর্তন আসছে না? পরিবর্তন আসছে, এটাকে বলা হয় স্বভাবচ্যুতি। স্বভাবচ্যুতি ঘটে তাহলে কত ডিগ্রি প্রোটিনে? 3 ডিগ্রি প্রোটিন। আরেকটা আছে 4 ডিগ্রি প্রোটিন। 4 ডিগ্রি প্রোটিন হলো সবচেয়ে জটিল প্রোটিন। যদি পরীক্ষায় আসে 4 ডিগ্রি প্রোটিন কারা? সবচেয়ে জটিল প্রোটিন গুলাকে বলা হয় 4 ডিগ্রি প্রোটিন। খেয়াল থাকবে। আচ্ছা, এখন আসি আমরা জুইটার আয়ন কি, সেটা এর আগে একদিন বলছিলাম। পজিটিভ এবং নেগেটিভ একই আয়নে যদি থাকে তখন সেই আয়নগুলোকে বলা হয় জুইটার আয়ন। অ্যামাইনো অ্যাসিড গুলাতে এই ধরনের জুইটার আয়ন সৃষ্টি হয়। আমি দাগাই দিব লাস্টে, তখন জেনে নিবা আসলে কি কি পড়া লাগবে বই থেকে। হ্যালোজেন ও অ্যালকেনের ব্যবহার পড়তে দিছিলাম তোমাদেরকে, বাসায় পড়ছো সবাই? আমি একটু হ্যালোজেন অ্যালকেনের ব্যবহারটা একটু বলে যাই, পরীক্ষার জন্য যেহেতু খুবই জরুরি সেই জন্য। ওয়েস্ট্রোসল, নাম শুনছো? ওয়েস্ট্রোসল কে কে পড়ছো বই থেকে? আমি যে অংশটা বলি সেটা। ওয়েস্ট্রোসল, ওয়েস্ট্রোসল জিনিসটা হলো, দেখো সংকেতের দিকে একটু খেয়াল করো। সংকেতের দিকে খেয়াল করো। এটা হলো, আমরা যদি এই বন্ডটাকে যদি এটাকে 1 আর এটাকে 2 দিই নাম, তাহলে 1 নাম্বার কার্বনে 2টা ক্লোরিন, 2 নাম্বার কার্বনে 1টা ক্লোরিন, তাহলে টোটাল 3টা ক্লোরিন। আমরা এটা বলতে পারি, নামকরণ যারা পারো তারা 1,1,2 ট্রাইক্লোরো শব্দটুকু বলে ফেললাম। বলার পরে দেখো এখানে একটা ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে কি? অ্যালকিন। তাহলে আমরা দিব কি? ইথিন। 1,1,2 ট্রাইক্লোরো ইথিন। এটা হলো একটা ওয়েস্ট্রোসল এবং এটা হলো একটা ড্রাই ওয়াশ তরল। এটা হলো একটা কি? ড্রাই ওয়াশ তরল। ঠিক আছে, এরপর আসি ওয়েস্ট্রন। ওয়েস্ট্রন, ওয়েস্ট্রন হলো, ওয়েস্ট্রন হলো রাবার, পেইন্ট এবং বার্নিশের দ্রাবক। রাবার, পেইন্ট এবং বার্নিশের দ্রাবক।
তো এখন খেয়াল করো এই ওয়েস্ট্রনটা সংকেত কি? ওয়েস্ট্রনের সংকেতের দিকে একটু খেয়াল করো। তোমাদেরকে আমি অনেক জ্বালাইছি, তো আর কয়েকদিন জ্বালাবো, একটু কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসগুলা করো, ঠিক আছে? দেখো এখানে টোটাল 4টা ক্লোরিন, কিন্তু আগেরটা ছিল ট্রাইক্লোরিন, এবার কিন্তু 4টা ক্লোরিন, তাহলে এটা কিন্তু টেট্রাক্লোরাইড হয়ে গেল। এটাকে বলা হয় এসিটিলিন টেট্রাক্লোরাইড। তাহলে ওয়েস্ট্রনটা কি? এসিটিলিন টেট্রাক্লোরাইড। এবার আসি, হ্যাঁ একটা হাইড্রোজেন বারে একটা ক্লোরিন বারে, ভেরি গুড। এবার আসি আমরা অগ্নি নির্বাপক রূপে কি ব্যবহার করা হয়। সিটিসি এবং বিসিএফ এগুলো হলো অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করা হয়, তবে বিসিএফ যেটা সেটা হলো নিরাপদ অগ্নি নির্বাপক। এখানে সিটিসি, সিটিসি মানে কি? কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড এটা হলো অগ্নি নির্বাপক রূপে ব্যবহৃত হয়। এবং বিসিএফ যেটা, সেটা তোমরা আগেও সংকেত শিখছো, তারপরে বলি ব্রোমো ক্লোরো ফ্লোরো কার্বন, এটাকে বলা হয় বিসিএফ, ঠিক না? এখানে কার্বন দিলাম 4 হাতে, 2 হাতে 2টা ব্রোমিন, 1 হাতে একটা ক্লোরিন, 1 হাতে একটা ক্লোরিন, 1 হাতে একটা ফ্লোরিন। ব্রোমো ক্লোরো ফ্লোরো কার্বনকে বলা হয় বিসিএফ। এটা হলো নিরাপদ অগ্নি নির্বাপক। দুইটাই অগ্নি নির্বাপক, কিন্তু এটা হলো নিরাপদ অগ্নি নির্বাপক। সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন, এটাও একটা কিন্তু হ্যালোজেন অ্যালকেন। ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহার করা হয় এরোসেলে, প্রোপেল্যান্ট গ্যাস তৈরিতে, কীটনাশক তৈরিতে, হেয়ার স্প্রে তৈরিতে, সুগন্ধিতে। সিএফসি এর ব্যবহার কি? এরোসেল, প্রোপেল্যান্ট গ্যাস তৈরিতে, কীটনাশক হিসেবে, হেয়ার স্প্রেতে এবং সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। কিছু কীটনাশকের নাম যদি বলতে চাই, ডিডিটি, ডিডিটি, অ্যালড্রিন, এগুলো হলো কীটনাশক, এগুলো কিন্তু হ্যালোজেনো অ্যালকেন, ঠিক আছে? ডেলড্রিন, অ্যালড্রিন, ডেলড্রিন, তারপর হলো লিন্ডেন, ক্লোরোডেন, লিন্ডেন, ক্লোরোডেন, এগুলো সবগুলা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। একটা স্থানীয় চেতনানাশকের নাম মনে রাখবা, সেটা হলো ফ্লুথেন। স্থানীয় চেতনানাশকের নাম হলো ফ্লুথেন, এটার নাম ফ্লুথেন। এটার নাম কি? ফ্লুথেন। ফ্লুথেন তাহলে স্থানীয় চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা কিছু বেসিক অন্যান্য বইয়ের জিনিসপত্র, এগুলো আমরা অন্যান্য বই থেকে কালেক্ট করা জিনিসগুলো আমরা একটু দেখে নিব, যাতে অন্যান্য বইয়ের জিনিসগুলো আমরা খুঁজে বেশি একটা পড়তে না হয়। কারণ এই বইটা এমনি একটা বই পড়তে খবর হয়ে যায়, আরেকটা বই তোমাদের পক্ষে খুঁজে বের করাটা একটু কষ্ট। তো আমি যেটা যেটা লিখে দিব আপাতত সেটাই শিখে ফেলবা। যে 2টা প্রস্তুতি মনে রাখবা, একটা হলো ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, আর একটা হলো মিথেন প্রস্তুতি। ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, ইথানোয়িক অ্যাসিড মানে কি? CH3COOH, ইথানোয়িক অ্যাসিড যেটা, এটা প্রস্তুত করেন কলবে, এটা প্রস্তুত করেন কে? কলবে। মিথেন, মিথেন মানে CH4, মিথেন প্রস্তুত করেন বার্থেলো, ঠিক আছে? এবার দেখো টার্টারিক অ্যাসিড এবং মেসো টার্টারিক অ্যাসিড, এই 2টা শব্দের মধ্যে পার্থক্য খেয়াল করো। টার্টারিক অ্যাসিড এবং মেসো টার্টারিক অ্যাসিড পরীক্ষা আসে, কোনটা আলোক সক্রিয় কোনটা আলোক নিষ্ক্রিয়। মেসো টার্টারিক অ্যাসিড, শুধু টার্টারিক অ্যাসিড হলো আলোক সক্রিয়, শুনতেছো তোমরা? আলোক সক্রিয়। মেসো টার্টারিক অ্যাসিড হলো আলোক নিষ্ক্রিয়, মেসো টার্টারিক অ্যাসিড হলো আলোক নিষ্ক্রিয়। আচ্ছা, এখন আসি জটিল অজৈব যৌগে। জটিল অজৈব যৌগে কতটি জৈব যৌগের যে আলোক সমানতা তোমার বের করার সময় কিভাবে বের করবো, যদি তোমরা শিখতে চাও তাহলে শিখতে পারো। আমার মনে হয় এটা না শিখাটাই বেটার, দরকার নাই, জটিল অজৈব যৌগ দরকার নাই, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এটা শিখো, বেনজিন অণুর রেজোন্যান্স মান কত? বেনজিন অণুর রেজোন্যান্স মান কত?
বেনজিন অণুর রেজোন্যান্স শক্তির মান হলো 36 কিলো ক্যালোরি পার মোল। মিথেন শনাক্তকরণ পরীক্ষায় কোন বিকারক ব্যবহার করা হয়? মিথেন শনাক্তকরণ পরীক্ষায় ব্যবহৃত হয় যে বিকারক, সেটা হলো স্ক্রিভারের বিকারক। ইথারে দ্বিমেরু ভ্রামক আছে, দ্বিমেরু ভ্রামক আছে হলো ইথার। দ্বিমেরু ভ্রামক আছে কোন যৌগে? প্রশ্ন যদি আসে তাহলে মনে রাখবা ইথার। ইথারের একটা উদাহরণ হলো ইথক্সি ইথেন। ইথক্সি ইথেন, এটার ক্ষেত্রে এই দ্বিমেরু ভ্রামকের মানটা কতটা হলো 112D। তারপর দেখো সি ডাবল ও বন্ধন দৈর্ঘ্য কত? এগুলো হলো কার্বনিল মূলকের বন্ধন দৈর্ঘ্য কত? এটার কার্বনিল মূলকের বন্ধন দৈর্ঘ্য হলো 1.23 অ্যাংস্ট্রম। তারপর দেখো বন্ধন শক্তির মান কত? বন্ধন শক্তির মান হলো 166 কিলো ক্যালোরি পার মোল। গ্লেসিয়াল ইথানোয়িক অ্যাসিড নাম শুনছো? গ্লেসিয়াল ইথানোয়িক অ্যাসিড, গ্লেসিয়াল ইথানোয়িক অ্যাসিড। এই গ্লেসিয়াল ইথানোয়িক অ্যাসিডটা কি? এটা হলো বরফের মতো সাদা শীতল। তিনটা কথা, বরফের মতো, বরফ মানে তো শীতল হবে, বরফের মতো কালার কি হবে? সাদা হবে। বরফের মতো সাদা শীতল ইথানোয়িক অ্যাসিডের ক্যালাসকে বলা হয় গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। মনে থাকবে। মেলাডোর, মেলাডোর এগুলা বলছি অন্যান্য বইয়ের জিনিস, আমি এই জন্য বিভিন্ন জায়গার জিনিস আলাদা আলাদা করে বলতেছি। মেলাডোর হলো মেলামাইন এবং মিথানেলের ঘনীভবন পলিমার। তাহলে মেলামাইন এবং মিথানেলের ঘনীভবন, মেলামাইন এবং মিথানেলের ঘনীভবন পলিমারকে বলা হয়, কেউ কোনো লাইন মিস করলে রেকর্ড থেকে দেখে নিবা কষ্ট করে, ঘনীভবনের পলিমারকে বলা হয় মেলাডোর। ঠিক আছে। আচ্ছা, আইসোইলেকট্রিক পয়েন্ট, বিভিন্ন আইসোইলেকট্রিক পয়েন্টের মান মনে রাখতে হবে, বিভিন্ন প্রোটিনের আইসোইলেকট্রিক পয়েন্টের মান মনে রাখতে হবে। তোমাদের জন্য শুধু একটা বাড়ির কাজ, সেটা হলো আইসোইলেকট্রিক পয়েন্ট বলতে কি বোঝায় এটা তোমরা খুঁজে খুঁজে বের করবা। ঠিক আছে। আসলে এগুলো একটা পিএইচ, এই পিএইচ আইসোইলেকট্রিক পয়েন্ট মানে হলো একটা নির্দিষ্ট পিএইচ। তো আমরা দেখো বিভিন্ন ইনসুলিন, বিভিন্ন প্রোটিনের নাম দিব। ইনসুলিন, ইনসুলিনের পিএইচ কত? ইনসুলিনের পিএইচ হলো 5.3। হিমোগ্লোবিন আইসোইলেকট্রিক পয়েন্টটা কত? 6.8। কেসিন, কেসিন ভেরি গুড। প্রোটিন জুইটার আয়ন হিসেবে কাজ করে যে পিএইচ এ, সেটাই হলো তার আইসোইলেকট্রিক পয়েন্ট। তাহলে কেসিনের পিএইচ কত? 4.6। প্রোটামিন, প্রোটামিন কোন পিএইচ? 12.2, 12.2। 7.59 হলো হিস্টিডিন। তাহলে কোনটার কত আইসোইলেকট্রিক পয়েন্ট, এগুলা মনে রাখার চেষ্টা করব। প্রোটিনের আরেকটা ক্লাসিফিকেশন তোমাদেরকে পড়াইছিলাম কিনা একটু বলো তো। তন্তুময় প্রোটিন এবং গ্লোবিউলার প্রোটিন তোমাদেরকে কি কোষ রসায়ন চ্যাপ্টারে পড়াইছিলাম আমি? আচ্ছা বলো তো দেখি, এই তন্তুময় প্রোটিন আমি যদি এখন বলি কোলাজেন, ক্যারাটিন, ত্বক, চুল, নখ, শিং, এগুলা কি ধরনের প্রোটিন? এগুলা কি গ্লোবিউলার প্রোটিন নাকি তন্তুময় প্রোটিন? এগুলো হলো তন্তুময় প্রোটিন। আর গ্লোবিউলার প্রোটিন কোনগুলা? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, থাইরোগ্লোবিউলিন, ইনসুলিন, এগুলো হলো গ্লোবিউলার প্রোটিন। ঠিক না? আচ্ছা, তাহলে আমাদের এতটুকুই ছিল আজকের ক্লাস। বই থেকে কি কি পড়বা সেটা একটু শুনে যাও। বই থেকে পড়বা হলো তোমরা লাস্টের দিকে। আচ্ছা আমি শুরু থেকে বলে আসি। এটা তোমরা যে কাজটা করবা সেটা হলো 325 নাম্বার পৃষ্ঠায় দেখবা একটা পয়েন্ট, একটা প্যারা আছে জৈব যৌগের বিশুদ্ধতা এবং শনাক্তকরণে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ভূমিকা। ওখানে একটা বিশুদ্ধতার মানদণ্ড বলতে একটা পয়েন্ট আছে,
সেই পয়েন্টটা একটু ওই প্যারাটা একটু পড়বা, ঠিক আছে? তারপর দেখো 327 নাম্বার পৃষ্ঠায় কিছু গণনাঙ্ক দেওয়া আছে, যে যতটা পারো শিখে ফেলবা। মনে না থাকার সম্ভাবনাই বেশি, তারপরে শিখবা একবার, ঠিক আছে? তারপর দেখো কই যাবা, তারপর যাবা হলো তারপর চলে যাওয়া 329 পৃষ্ঠায় সারণী 2.12, সারণী 2.12 এটা একটু দেখবা। তারপর তোমার 330 পৃষ্ঠাটা, 330 আর 31 যদি আমার যা বলছি তার মধ্যে আছে, তারপরে একবার রিডিং পড়বা। তারপরে হলো তোমার পলিমার থেকে একটা প্রশ্ন তুমি 100% কমন, আজকের ক্লাস যারা করছো এবং আজকের পড়া যে পড়বা, সেই পরীক্ষায় 1 নাম্বার বা 2 নাম্বার শিওর আনসার করতেছো, এটা 100%, অর্থাৎ 100 তুমি 1 পেয়ে যাচ্ছ আজকের ক্লাস থেকে। তাহলে এবার দেখো 333 নাম্বার পৃষ্ঠায় সারণী 2.14 ব্যবহার, বিভিন্ন পলিমার এবং মনোমার, ভালো করে মনে রাখতে হবে, কষ্ট করে, কিচ্ছু করার নাই, আমি এটাতে কোনো সমাধান দিতে পারবো না, বাদ দিতে পারবো না, শিখতেই হবে। তারপর দেখো 334 পৃষ্ঠাটা পড়বা, রিডিং পড়বা। 334 পৃষ্ঠা যা বলছি তা শিখবা, 334 পৃষ্ঠা রিডিং পড়বা, 334 পৃষ্ঠায় ব্যবহারগুলা দেখবা, 335 পৃষ্ঠার ব্যবহারগুলা দেখবা, ঠিক আছে? তিনশো 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 কত, 300 এখানে আমাদের 339 নাম্বার একটু দেখবা, 300 নাম্বার পৃষ্ঠাটা একবার দেখবা। তারপর দেখো 340 নাম্বার পৃষ্ঠায় স্পেস এবং সেলদের পার্থক্য দেওয়া আছে, এটা একটা রিডিং একবার রিডিং করে ফেললেই হবে। 341 পৃষ্ঠায় পোলার অ্যামাইনো অ্যাসিড, অপোলার অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, এগুলোর নাম দেওয়া আছে, এগুলা দেখবা। তারপর তোমার আসলে এখানে দেখার জন্য দেখা আর কি, না দেখলেও যে একদম অনেক বড় কিছু হয়ে যাবে তা না, কিন্তু দেখা উচিত। তারপর 334 পৃষ্ঠায় 334 আর 335 এই পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়বা। তারপর 346 পৃষ্ঠায় ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা, এই দুইটা ভালো করে পড়বা। তাহলে বই থেকে কি কি পড়বা, আজকে বই থেকে পড়ার পরিমাণ একটু বেশি, তারপরে রিডিং পড়বা। আসলে ক্লাস করার পরে ওগুলা পড়লে আমার মনে হয় ভালো হবে, বেশি একটা কষ্ট হবে না। ক্লাস না করে বা আমারটা শেষ না করে বই ধরিও না, তাহলে বেশি কষ্ট হয়ে যাবে। আগে এগুলা শেষ করবা, তারপরে বই ধরো। ওকে, বেস্ট অফ লাক। শিক্ষার ব্যাপারে কিছু তো জানি না, যখন হবে